এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো মিলেমিশে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন অনলাইনে ভোটার লিস্টে জল মেশাচ্ছে, বিকৃত করছে, ধরা পড়ে গেছে তাই নাটক করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ যে 600 কিলোমিটার জুড়ে যেহেতু কাঁটাতারের বেড়া নেই, সেই কারণে রোহিঙ্গা মুসলিমরা এদেশের সীমান্ত পেরিয়ে কাঁটাতারের বেড়া নেই, কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর ব্যর্থতা। তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে? যদি শুভেন্দু অধিকারী বলেন এ পাশে ঢুকছে, তাহলে ওনাকেও এই উত্তরটাও দিতে হবে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কি করে। ত্রিপুরায় তো বিজেপি আছে, ত্রিপুরায় তো বিজেপির সরকার, সেখানে হচ্ছে কি করে। আসাম থেকে ধরা পড়ছে কি করে, এর ব্যাখ্যা তো দিতে হবে। তাহলে আসাম থেকে ধরা পড়ছে কি করে, ত্রিপুরা থেকে ধরা পড়ছে কি করে, বাংলা থেকে যদি দু চারজন ধরাও পড়ে, কেন্দ্রের ব্যর্থতা। এতদিন ধরে কেন করেনি? আইন করে, আইন বদলে সীমারেখা থেকে 15 কিলোমিটার ছিল বিএসএফ এর এখতিয়ার, আপনারা আইন বদলে গায়ের জোরে সীমারেখা থেকে 50 কিলোমিটার করে নিলেন, অর্থাৎ আরো 35 কিলোমিটার আপনাদের এখতিয়ারে আনলেন। আরে মশাই, সীমারেখাটাই পাহারা দিতে পারছেন না, ওদিকে 50 কিলোমিটার নিয়ে বসে আছেন, আর লোক ঢুকলে তখন দায় হচ্ছে পশ্চিমবঙ্গে, রাজ্যে। হয় নাকি কখনো? বলা হচ্ছে যে বাংলাদেশি ভোটার ঢোকানো, তো বিএসএফ ঢুকতে দিচ্ছে কেন? রুখবে তো বিএসএফ। রাজ্য পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশ, জেলা পুলিশ, তারা তো সীমান্ত পাহারার দায়িত্বে নয়। তো বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে, এক, সেটা কেন্দ্রের বাহিনী, কেন্দ্রীয় এজেন্সির দায়িত্ব। দুই, পশ্চিমবঙ্গে ঢোকাটা যদি পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে বিজেপি, তাহলে ত্রিপুরা থেকে ধরা পড়লে ত্রিপুরার বিজেপি সরকার ফেল করছে কেন? আসল কারণটা হচ্ছে বিএসএফ, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের এজেন্সিগুলো, বাহিনীগুলো ব্যর্থ ভারতের সীমান্তকে সুরক্ষা দিতে, তাই জন্য ঢুকছে। আরো ভোটার আছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর আরো বক্তব্য যে গোটা যে মেশিনারিটা, এই যে ভোটার তালিকা সংশোধন, এই ভোটারের রাজ্য সরকারের নিয়ন্ত্রণে বারবার বলা হচ্ছে, এটা বারবার বলা হচ্ছে, এটাকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। এটা বারবার বলা হচ্ছে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন অনলাইন কেলেঙ্কারি হচ্ছে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো হাত মিলিয়ে। অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন নিয়ম মতো হলে যে পদাধিকারীরা বা যে কাঠামোতে হয়, এটা তো সেটা কাজ করছে না। এটা যদি অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কেউ নিয়ে আমাদের লিস্টে বসিয়ে দেয়, তার সঙ্গে এখানের যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করে অফিসিয়াল প্রসেসে যান, তাদের কি সম্পর্ক? এই জন্যই তো আমরা স্ক্যাম বলছি, যে টেবিলে বসে কম্পিউটারের খেলায় অন্য রাজ্যের ভোটার এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভোটার লিস্টে। তো এটার সঙ্গে কি করে এখানকার কাঠামোটা যুক্ত হতে পারে? কালকে ভুয়ো ভোটার তালিকা সংক্রান্ত একটা জেলা স্তরে কোর কমিটি তৃণমূল তৈরি করলো, তারপরে ঘন্টা চারেকের মধ্যেই আবার সেটা স্থগিত হয়ে গেল। অবজারভারের মতো সমন্বয় করার জন্য একাধিক জেলায় দায়িত্ব দেওয়া হলো রাজ্য স্তরের কোর কমিটির সদস্যদের। এটা কেন এই ধরনের ঘটনা? সাংগঠনিক বিষয়, একেবারে অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। স্ক্রুটিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, সর্বশক্তিতে স্ক্রুটিনি হবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, এবং সেই স্ক্রুটিনি চলছে বাংলার প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বুথে স্ক্রুটিনি চলছে। এবং তার যে সাংগঠনিক কিছু প্রক্রিয়া, কিছু ডিসিশন হয়েছে, কিছু রদবদল হচ্ছে, তো এটা একেবারে একান্তভাবেই সাংগঠনিক প্রক্রিয়া, এটা বাইরে কোনো আলোচনা করার কোনো অবকাশ নেই। কিন্তু স্ক্রুটিনিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই স্ক্রুটিনি এলাকাভিত্তিকভাবে তো স্ক্রুটিনি চলছে। বলছি যে অবশ্যই সাংগঠনিক বিষয়, তবু প্রশ্নটা রাখছি। গতকাল এই মিটিংয়ে অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাত্রিবেলা স্থগিতাদেশ জারি হলো। কোথাও কি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো আপত্তি এক্ষেত্রে কাজ করেছে? এটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আমার পক্ষে বলাও সম্ভব নয়। তো সুতরাং আপনারা যদি জানেন, আপনারা যদি খবর করেন, সেটা আপনাদের বিষয়। একটা দলের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, সেটা স্ক্রুটিনি সর্বশক্তিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন, সব এলাকায় স্ক্রুটিনি চলছে। তার মেকানিজমের কিছু সিদ্ধান্ত পার্টি নিচ্ছে, আবার কিছু সিদ্ধান্ত নেবে। এটা একটা সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়। ফলে এই বিষয়ে তো আমরা বাইরে কোনো কথা বলছি না। আবার কি নতুন করে দায়িত্ব দেওয়া হবে নাকি এটাই? যদি কোথাও যাই হবে, সেটা পরবর্তীকালে বলার মতো হলে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন।
সুকান্তর প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে বলছেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যেভাবে শিল্প স্থাপনের জায়গা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে সেটাতে কম, এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে সুকান্ত মজুমদার বলছেন যে তিনি রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে প্রস্তুত আছেন। উনি বিনিয়োগে সাহায্যটা পরে করবেন, এইসব বড় বড় কথাগুলো বলার আগে বাংলার যেগুলো পাওনা, অধিকার, দয়া নয়, সেগুলো আগে দিল্লি থেকে ছাড়তে বলুন। 100 দিনের টাকা ছাড়তে বলুন দিল্লিকে, আবাসের টাকা ছাড়তে বলুন। এগুলো মমতা ব্যানার্জি রাজ্যের তহবিল থেকে সাধারণ মানুষের স্বার্থে করে দিচ্ছেন। আর শিল্পে বাংলায় যেভাবে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, স্বনির্ভর গোষ্ঠীর শিল্পে যে ব্যাপক লগ্নি এবং কর্মসংস্থান চলছে, সেগুলো সুকান্তবাবুদের কোনো রাজ্যে হচ্ছে না। লাগাতার দেখতে পাওয়া গেছে যে এই শিল্প সংক্রান্ত ইস্যুতে বিরোধী দলনেতা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বাংলার বিরোধিতা করছে বা আপনাদের সরকারের বিরোধিতা করে, সেখানে দাঁড়িয়ে তারই দলের যিনি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এবার সমর্থন জানাচ্ছেন বা পাশে থাকার কথা বলছেন। কোথাও কি ওরা ওদের মধ্যে ঝগড়া আছে, তাই দুটো সুরে দুরকম ভাবে কথা বলছেন, কিন্তু তাতে বাংলার তো আখেরে কোনো লাভ হচ্ছে না। একজন সরাসরি বাংলার বিরোধিতা করছেন, আর একজন এমন সব কথা বলছেন যেগুলোর কোনো মাথা মুন্ডু হয় না। তো শিল্প ভালো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বাম জমানা শিল্পের খরা কাটিয়ে দুরন্ত গতিতে সর্বস্তরে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, ব্যাপক লগ্নি বিনিয়োগ জেলা ভিত্তিকভাবে হচ্ছে। বিভিন্ন জেলায়, জেলার সেই জেলার বৈশিষ্ট্য অনুযায়ী সেখানে কি ধরনের শিল্প, কি ধরনের কর্মসংস্থান, এত বিজ্ঞান ভিত্তিকভাবে হচ্ছে। শিল্পের জন্য জমি নির্দিষ্ট হচ্ছে, জমি নিয়ে গোলাগুলি চলে না এখন, সিঙ্গুর নন্দীগ্রাম হয় না এখন। ফলে এগুলো হচ্ছে। এবার সেগুলো শুভেন্দুবাবু তিনি পুরোদস্তুর কুৎসামূলক কথাবার্তা বলছেন, আর শুভেন্দুবাবুর বিরোধিতা করতে গিয়ে মধ্যপন্থী অবস্থান নিতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। কিন্তু তাকেও ওটা তো বুঝতে হবে যে মানে আপনাদের যদি বাংলাকে সাহায্য করতে হয়, বাংলার সাংসদ হিসেবে কাজ করতে হয়, তো আগে গিয়ে দিল্লিকে বলুন আপনাদের কোনো জায়গা থেকে লগ্নি এনে সাহায্য করতে হবে না। লগ্নি মমতা ব্যানার্জিকে দেখে আসছে, আপনাদের রাজ্যগুলোই যাচ্ছে না। কিন্তু আপনারা বলুন বাংলার বকেয়াটা আগে ছাড়তে, তাতে ইতিবাচক ভূমিকা পালন করুন। গরিব মানুষকে দিয়ে কাজ করিয়েছেন, টাকা দেননি, এতদিনের টাকা পাও না, 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া। এই রাজ্য থেকে কর নিয়ে যাচ্ছেন, এ রাজ্যকে পাওনা দিচ্ছেন না, আবাসের টাকা দেননি, কি করে হবে? ফলে এই ধরনের নাটক করার আগে কর্তব্যটা পালন করে তারপর নাটক করুন। সেকেন্ডারে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত রাবণের সাথে তুলনা করে বসে আছেন, অত্যন্ত আপত্তিকর। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, দীর্ঘদিন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনিই ছিলেন, সবেমাত্র দিল্লি হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে একটা নজির, মমতা বন্দ্যোপাধ্যায় মানে নারী শক্তির একটা স্বীকৃতি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা একদিকে আন্দোলন, অন্যদিকে প্রশাসন। 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিনের ছাত্র যুব আন্দোলন পেরিয়ে আসা, জীবন বাজি রেখে পেরিয়ে এসে আন্দোলন করা, জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ মুখ, তাকে এইভাবে অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে এসছেন, কিন্তু তিনি মুসলিম, খ্রিস্টান সহ সব ধর্মকে সমান সম্মান করেন। বাংলায় দুর্গাপুজোকে মমতা ব্যানার্জির সরকারি আর্থিক সাহায্য বিশেষভাবে করোনার সময় বাড়িয়ে দিয়েছিলেন। তখন তো এই সুকান্তবাবুদের দল তারা সব বিরোধিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো প্রমোট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল করেছেন, সব ধর্মের সব ব্যাপারে তিনি সহযোগিতা করেন। এই তো আমাদের জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন হতে চলেছে, সেখানে সুকান্তবাবু যে তুলনাটি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ওনার ক্ষমা চাওয়া উচিত। এটা হতে পারে না কোনো মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাবে আক্রমণ করছেন সুকান্ত মজুমদার। উনি অনেক ছোট, তার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে প্রণাম করে ক্ষমা চেয়ে আসে।
ব্রাত্য বসুর বাড়ির সামনে পোস্টার করেছে যে তিনি ক্রিমিনাল এবং ওয়ান্টেড, কেউ যদি সন্ধান পান তাহলে অত্যন্ত আপত্তিকর কাজ করছেন। ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি যাদবপুরে গেছিলেন তাঁর কর্মসূচিতে, তিনি গাড়ি নিয়ে অন্য কোনো দলের কর্মসূচিতে যাননি। সেখানে ছুটে গিয়ে তার সম্মেলনে হামলা করা, তার গাড়িতে হামলা করা, নাটক করা, তারপরে তার বাড়ি, এই কালচারটা হচ্ছে একদম টিপিক্যাল মানে বাম অতি বামদের একটা অত্যন্ত নোংরা কালচার। বাড়ির এলাকায় গিয়ে পোস্টার মারা, তাহলে যখন পরের পর সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে চারপাশে গণহত্যা হয়েছে, তাহলে সিপিএম নেতাদের বাড়ি বাড়িগুলো সমস্ত পোস্টার দিয়ে ভরিয়ে দেওয়া হতো। আরে ওই লোকটি, যা শুনেছি, ওই যে ব্রাত্যর কাছে গোহারা হেরেছিল, সিপিএম থেকে দাঁড়িয়ে জামানত জব্দ কেস, ওই গোষ্ঠীবাজি করে জেলা সম্পাদক হয়েছে, আকাশ না পলাশ সেরকম একটা নামের কেউ, সেই এখন ভোটে ব্রাত্যর কাছে হেরেছিল বলে রাগ দেখাতে এসব করছে কিনা সেগুলো তো খোঁজ নেওয়া উচিত। আরজিকর থেকে ফায়দা লুটতে না পেরেই কি অন্য সংগঠনে ইন্দ্রানুজ তাকে এখন ইস্যু করতে যাচ্ছে বামেরা? বামেরা যাই করবে শেষ পর্যন্ত সেই শূন্য, নিজেদের কোনো ইস্যু নেই, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এবং যারা যে অন্য সংগঠনে এই ইন্দ্রানুজ যে বুদ্ধবাবুকে কুকুর বলেছিল, এখন তাকে সামনে রেখে কমরেড এগিয়ে চলো সঙ্গে আছি বলছে, লজ্জা হওয়া উচিত এই সিপিএম এর। এই ইন্দ্রানুজ বুদ্ধবাবুকে পোস্ট করেছে, বুদ্ধবাবুর মৃত্যুর দিন পোস্ট করেছে, কোনো তৃণমূলের কেউ করেনি। এই ইন্দ্রানুজ ছেলেটি কুকুর বলে পোস্ট করেছে বুদ্ধবাবুকে বুদ্ধবাবুর মৃত্যুর দিন। তাকে গিয়ে সিপিএম বলছেন কমরেড তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কি করে হবে? একেবারে দেউলিয়া না হলে বুদ্ধবাবুকে কুকুর বলা লোককে কমরেড তুমি এগিয়ে চলো, এই হচ্ছে সেলিমের সিপিএম। কিসে? হেঁটেছেন তো কি করা যাবে? যদি কেউ তাদের ছেলেকে পাঠায় যে শিক্ষামন্ত্রীর গাড়িতে বেয়ে উঠে গন্ডগোল করার জন্য, তো তারা হাঁটবে না তো কারা হাঁটবে? আমরা কাউকে কোনো বাড়তি আক্রমণ করতে চাই না, কিন্তু এই ছেলেটি ইন্দ্রানুজ, ব্রাত্য তো তার কাছে যায়নি, ব্রাত্য তার কর্মসূচিতে গেছে, সে বেরোতে চাইছে, তো সেইখানে তার গাড়ির উপর হামলা। যে রাজনৈতিক সংগঠন সংসদীয় গণতন্ত্রের নির্বাচন বিশ্বাস করে না, তারা গেছে কলেজ নির্বাচন চাইতে। আচ্ছা বোঝো, যে নকশালপন্থীরা, যে মাওবাদীরা, যে নকশালপন্থীরা বলে সংসদীয় গণতন্ত্রের নির্বাচন বিশ্বাস করি না, তারা গেছে কলেজ নির্বাচন চাইতে। এটা তো পরিকল্পিত গন্ডগোল করতে গেছে, একেবারে পরিকল্পিতভাবে গন্ডগোল করতে গেছে। ব্রাত্য বসুর গাড়িতে হামলা করেছে, মন্ত্রী বসে আছেন গাড়ির কাঁচ, মন্ত্রী এবং তার গাড়ির চালকের জীবন বিপন্ন ছিল সেদিনকে, তার জন্য মিছিল। লজ্জা করছে না? ওই ছবিটা তো এখনো প্রমাণিত হলো না যে ওই ঘটনা আদৌ ঘটেছিল কিনা। যে ছবিটি গণশক্তি দেখিয়ে বড় বড় কথা বলছে, সে ছবি, আসল ছবিটা কোথায়? ভিডিও কোথায়? এতগুলো চ্যানেল ছিল, এতগুলো পোর্টাল ছিল, এতগুলো ক্যামেরা ছিল, গাড়িতে নাকি এইভাবে পিষে যাচ্ছে, সে কই? তার ভিডিও কই? আর ওই গাড়িতে যদি ওই পজিশনে শুয়ে কেউ পিষে যায়, সে সুস্থ হয়ে নাচতে নাচতে চলে যেতে পারে? কোনো কথা হলো এটা? তার কোনো ফ্র্যাকচার নেই, তার এক্সরে রিপোর্ট নর্মাল, অথচ তার গোটা শরীরের উপর দিয়ে গাড়ি চলে গেল। এ হয় নাকি কখনো? সেদিন যদি ইন্দ্রানুজের জায়গায় কোনো তৃণমূলপন্থী বা টিএমসিপির কোনো ছাত্র হতো, তার সঙ্গেও যদি এসএফআই এর কাছ থেকে এই কথা শুনবো না যে সিপিএম একের পর এক, যে এসএফআই একের পর এক ছাত্র পরিষদ থেকে শুরু করে অবিভক্ত কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কর্মী এবং ছাত্রদের খুন করেছে, হত্যা করেছে, তাদের মুখে ন্যাকামির কথা শুনবো না। এইরকম একটা হত্যার পর আমার মনে আছে, আমরা তখন বিকে শাহ পুলিশ কমিশনার ছিলেন, বিকে শাহর ঘরের সামনে লালবাজারে ঢুকে আমাদের বিক্ষোভ করতে হয়েছিল এইভাবে হত্যা করার পর এক ছাত্র পরিষদ কর্মীকে। তখন এসএফআই সব দরদ ন্যাকামির কথাবার্তা কোথায় ছিল? একের পর এক খুন ধর্ষণ হয়েছে, তখন এসএফআই কোথায় ছিল? যখন ডক্টর অনিতা দেয়ান ডাক্তার ধর্ষিতা খুন হয়েছেন,
তখন তাদের ডাক্তার প্রেম কোথায় ছিল? সিপিএম মানে এটা নয়। আর এসএফআই, আমি আবার বলছি, হাতে ছুরি মুখে ভাই, সেম সেম এসএফআই। এই যে বারবার ধরে বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন করে দেবো পড়ুয়াদের ওপর থেকে মামলা না তুললে, এরকম একটা এলিট ইউনিভার্সিটি, এত ছেলে মেয়ে পড়ে, সেখানে একটা এরকম সংগঠন এরকম সিদ্ধান্ত নিয়ে করতে পারে? করার চেষ্টা করে দেখুক, করার চেষ্টা করে দেখুক। এইভাবে অরাজকতা তৈরি করার যদি একটা বিচ্ছিন্ন দ্বীপ বলে কেউ চেষ্টা করে থাকে, দেখুক। সেখানকার ছাত্রছাত্রী, ওখানে অধিকাংশই, প্রায় সকলেই অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীরা ওখানে পড়তে যান। তার মধ্যে বিপদগামী কয়েকজন এই ধরনের কাণ্ড কারখানা করেন। মেধাবী ছাত্রছাত্রীরা নিজেরা বিচার করে দেখবেন যে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করতে যাওয়া ঠিক হয়েছিল কিনা, তাদের জন্য তাদের ক্লাস তারা বন্ধ করবেন কিনা, সেটা তারা বিচার করবেন। সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে, এর মধ্যে যদি এটা কারা বেঁধে দিয়েছে? আন্দোলনকারীরা। তো আন্দোলনকারীরা বেঁধে দিয়েছে। তারা তাদের যদি বন্ধ থাকে, তাতে তো শিক্ষকদের বেতন বন্ধ থাকবে না। তো সুতরাং শিক্ষকরা ক্লাস না করে বেতন পাবেন, আর যারা মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা করতে যেতে চায় তাদের ক্ষতি, তারা বুঝবেন। আন্দোলনরত ছাত্রছাত্রীরা আবার এখন নতুন করে দাবি করছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। কেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে? কিসের জন্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে? শিক্ষামন্ত্রী তো যাননি ওখানে ওদের কর্মসূচিতে। শিক্ষামন্ত্রী কর্মসূচিতে ছিলেন, ওরা দেখা করতে চেয়েছে। শিক্ষামন্ত্রী কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, শিক্ষামন্ত্রী একটি দাবিপত্র নিয়েছেন, সেটাও সবাই ছবি দেখেছে, এবং বলেছেন তোমরা 4 জন এসো, আমি আলোচনা করব। এবার তাদের যদি মনে হয় না আমরা গন্ডগোলটাই করব, শিক্ষামন্ত্রী বেরোনোর সময় ঝাঁপিয়ে পড়ে কাঁচ ভেঙে গাড়ির হাওয়া খুলে ইটান বলে চিৎকার করে যদি শিক্ষামন্ত্রীকে অ্যাটাক করেন, তো শিক্ষামন্ত্রী তো কাউকে মারতে যাননি। তো তাহলে সেখানে কি? আমি তো দেখলাম ইন্দ্রানুজের মায়ের একটা ভিডিও বিবৃতি দেখলাম, তো সেখানে তো তিনি বলছেন যে এটা একটা দুর্ঘটনা, কেউ ইচ্ছাকৃতভাবে মারতে যায়নি। তারপরে আবার এই ব্রাত্যর বিরুদ্ধে অভিযোগের কথা আসে কি করে? এই যাদবপুর নিয়ে যে হাইকোর্টের মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, বললেন যে অপ্রতুল কি নিরাপত্তা? এটা খুব সমস্যা। এটা কোর্টকেও বুঝতে হবে। যদি বেশি পুলিশ নিয়ে কি করতেন ব্রাত্য বসু, কি করতেন? ধরা যাক ব্রাত্য বসুর কাছে খবর আছে যে বিক্ষোভ হতে পারে, তাহলে কি ব্রাত্য বসু পুলিশ বাহিনী নিয়ে ঢুকতেন? তখন তো আপনারাই ছবি দেখিয়ে বলতেন পুলিশ রাজ, এত পুলিশ বাহিনী নিয়ে ঢুকছেন। সেখানে ব্রাত্য বসু একজন অধ্যাপক হিসেবে, অভিভাবকের মতো তিনি পুলিশ ডাকেননি। এটা তার তো অন্যায় অপরাধ হতে পারে না। আমি আবার বলছি, ধরা যাক ব্রাত্য বসুর কাছে খবর রইল যে তাকে আক্রমণ করা হতে পারে, তাতে তিনি পুলিশকে খবর দিলেন, এবং পুলিশ, মহিলা পুলিশ, র্যাফ পুলিশ অত্যন্ত কর্তব্যপরায়ণভাবে ব্রাত্যবাবুকে ঘিরে ওখানে ঢোকালো। তখন তো সেই ছবি দেখিয়ে বলা হতো যে কলেজে, বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ? তখন এই কোর্টেরই আবার কোনো বিচারপতি বলতেন শিক্ষা প্রতিষ্ঠানে ওইভাবে শিক্ষামন্ত্রী পুলিশ নিয়ে যাওয়ায় প্ররোচনা তৈরি হয়েছে। তো মন্ত্রী সেখানে শিক্ষক, অধ্যাপক হিসাবে ছাত্রছাত্রীদের দরবারে গেছেন। এখন ছাত্রছাত্রীরা যদি গাড়ির উপর উঠে হনুমানের মতো আচরণ করেন, তার দায়িত্ব তো সেই ছাত্রছাত্রীদের নিতে হবে। আজকে হাইকোর্ট এটি যাদবপুর সংক্রান্ত মামলার অনুমতি দেওয়ার জায়গাতে, মিছিল সংক্রান্ত অনুমতির জায়গাতে বলেছে যে হাইকোর্টের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো মিটিং মিছিল করা যাবে না। হ্যাঁ, এবং ওই এলাকায় সাধারণ মানুষ বিপুলভাবে হয়রান হচ্ছেন। এটা হচ্ছেটা কি? 8 থেকে 10 জন লোক, তাদের 2-4টে দাদা কাকা ডেকে 12 থেকে 15টা লোক মিলে একটা মোড়ে বসে হাত পা তুলে হাত ছোঁড়াছড়ি করছে। তার জন্য অফিস যাত্রীরা বারবার হেকেলড হচ্ছেন, পথচারীরা আটকে যাচ্ছেন। এটা হচ্ছেটা কি? হয় নাকি কখনো? এটা আদালতের এমনভাবে ব্যবস্থা করা উচিত যাতে ওখানে জনজীবনটা স্বাভাবিক থাকে। ডিএসও নেত্রী সুস্মিতা আজকে তার উপর পুলিশের নিগ্রহের অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের করলো, মামলাটা গৃহীত হচ্ছে। ওর মামলা অনেক গৃহীত হয়, ও মামলার শুরু শেষ আমরা বুঝে নেব। যে যদি কারোর গায়ে গলা মোমবাতি ফেলে থাকে, সঙ্গে সঙ্গে মেডিকেল হয়নি কেন? সে মেডিকেল রিপোর্ট কোথায়?
যদি কেউ সাংবাদিক বৈঠক করছেন 3 দিন বাদে না 2 দিন বাদে, 2 দিন বাদে, 2 দিন বাদে সাংবাদিক বৈঠক করছেন, আমার গায়ে পুলিশ গলা মোম ঢেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে মেডিকেল করিয়ে তার রিপোর্টটা নেওয়া হয়নি কেন? কেন সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের হয়নি? যেখানেই হোক, যে থানায় হোক, আপনার বাড়ির থানায় হতে পারতো, ঘটনাস্থলের থানায় হতে পারতো। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, সাংবাদিক বৈঠকে বলা হচ্ছে গায়ে মোম পড়েছে, আবার একটা মামলার রিট পিটিশনের বয়ানে দেখতে পাচ্ছি একজন ছাত্রী বলেছেন যে একজনকে শোনা গেছে মোমবাতি আর দেশলাই আনতে বলতে শোনা গেছে। আরে মোমবাতি দেশলাই আনতে বলতে শোনা গেছে আর হাতে গরম মোম ঢেলে দিয়েছে, দুটো এক হলো? আর যদি হাতে গরম মোম ঢেলে দিয়ে থাকে অন্যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেডিকেল, এরা তো সব পোড় খাওয়া রাজনীতি। এসইউসি মানে হ্যাঁ আছে, এতদিন ধরে রাজনীতি করছেন, সব পোড় খাওয়া রাজনীতিবিদ। আপনি জানেন না যে শরীরে কোনো আহত বা জখমের দাগ থাকলে আপনাকে আগে মেডিকেল করিয়ে সেটা নিয়ে থানায় অভিযোগ করতে হবে? সেগুলো নেই, কোর্টে গেছেন যান। মালদার হরিশ্চন্দ্রপুরে একজন পিকআপ ভ্যানের ড্রাইভারকে 3 জন সিভিক ভলান্টিয়ার ব্যাপক মারধর করছে, সেই ছবি ভাইরাল হয়েছে। এই সিভিক ভলান্টিয়ারদের দাপাদাপি, সেই সব নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না? বারবার অভিযোগ উঠছে। যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে নিশ্চয়ই খারাপ, নিশ্চিতভাবে স্থানীয় পুলিশ দেখছে। এটা এত বড় রাজ্য, এত বড় সেখানে আজকালকার দিনে নিশ্চিতভাবে এটা জানা সম্ভব হচ্ছে প্রযুক্তির জন্য, ভালো জিনিস। এখন আগেও এগুলো এই ধরনের কাজই হয়ে এসছে, আরও বেশি হতো। তখন হাতে হাতে মোবাইলে ক্যামেরা ছিল না আর ফেসবুকটা ছিল না, সেই জন্য জানা যেত কম। অনেক বেশি অত্যাচার হতো সিপিএমের সময়, ভাবতে পারছেন? সাতগাছিয়ায় জ্যান্ত গলায় কই মাছ বেঁধে ঢুকিয়ে দিয়ে হাত বেঁধে দিয়ে মেরে দিয়েছিল সিপিএম। আপনাদের এতগুলো চ্যানেল আর ক্যামেরা যদি থাকতো, ভাবতে পারছেন সেই দৃশ্যটা? হাওড়ার কান্দুয়ায় কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে সব কনুই থেকে কেটে নিয়েছিল। তো ফলে অনেক ধরনের অত্যাচার এসব হয়ে এসছে। যদি কিছু হয়ে থাকে খারাপ, পুলিশ দেখছে। আয়ুষ্মান প্রকল্প, আয়ুষ্মান ভারত, ওটা কোনো প্রকল্পই না, পুরোটাই স্বাস্থ্যসাথী। আয়ুষ্মান ভারত এ পাবে না, ও পাবে না, স্মার্টফোন থাকলে পাবে না, সে পাবে না, অর্ধেক লোক তো পাবেই না। তাতেও এত টাকা বকেয়া, এতগুলো কেস পেন্ডিং, ভাবা যায়? আর এখানে স্বাস্থ্যসাথী পরিবারের সবাই পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা। সরকারি হাসপাতাল যান আর বেসরকারি হাসপাতালেও যান, আপনি দেখতে পাবেন সাধারণ মানুষকে এই সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাধারণ মানুষকে এই সুযোগ দিয়েছেন। গরিবতম মানুষ যার হয়তো ইচ্ছাও ছিল আমি একদিন এই হাসপাতালটা একবার ভর্তি হব, হয়তো প্রাইভেট হসপিটাল, তার সামর্থ্য ছিল না। আজকে সেখানে যেমন কোটিপতি বাড়ির কেউ ভর্তি হতে পারেন, তেমনি একজন ঝুপড়িবাসীও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তার পাশের বেডে ভর্তি হওয়ার অধিকার আছে। সরকারি হাসপাতালেও আছে, বেসরকারিতেও আছে। ফলে আয়ুষ্মান ভারতটা কোনো প্রজেক্টই না। আমি একদমই বলতে পারবো না। সেটা হচ্ছে যাদবপুর কাণ্ড বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সঙ্গে বেনজির বিতণ্ডা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে কল্যাণের দাবি তিনি ওই বিচারপতির কোর্টে আর মামলা করবেন না, অন্যদিকে কল্যাণের আচরণে শুদ্ধ আদালত। এটি নিয়ে কি কিছু মন্তব্য করবেন? না, আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ আদালতকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, আইনি ব্যবস্থাকে সম্মান করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাননীয় বিচারপতিরা যদি বাস্তবটা কোথাও কোনো কারণে তাদের একটু কোনো রকমভাবে ন্যায় বিচারের ক্ষেত্রে সকলে সন্তুষ্ট না হন বা পেছনে কোনো যুক্তিগ্রাহ্য জায়গা কোথাও ফাঁক থাকে, সেক্ষেত্রে রায় নিয়ে কিছু বা অবজারভেশন নিয়ে বা রায় নিয়ে কিছু প্রশ্ন থাকে, সেটা নিয়ে হয়তো কোনো রকম
মত পার্থক্য তৈরি। আপনি দেখুন, যতদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন আপনারা কি সুন্দর দেখাতেন, অত ভালো বিচারপতি, অত নিরপেক্ষ বিচারপতি হয় না, ভগবান 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 বিজেপি প্রার্থী। তা এবার আপনি আপনার যদি মনের মধ্যে থাকে, হাইকোর্টে যখন যাচ্ছেন সওয়াল করতে, আপনার মনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে যদি কাজ করে ভগবান 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 বিজেপি প্রার্থী, তো তাহলে সেই জায়গায় কোথাও না কোথাও একটা যুক্তির তর্ক এসে যায়। বলছি, অনেক ফেক মেডিসিন নিয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, 144টা একদম ঠিকঠাক করেছে। না, এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে সারা দেশে 400টি ওষুধ, এটা হচ্ছে গুণগত মানের যে পরীক্ষায় ফেল করেছে, এবং আমাদের রাজ্য এই সমস্ত ওষুধগুলো দেদার বিক্রি হয়েছে। তা রাজ্য ড্রাগ কন্ট্রোল কি করছিল, তার ভূমিকা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। না নিশ্চয়ই, তারাও পরীক্ষা করেছে, অনেক জায়গাতেই বাতিল করেছে, সবই করেছে। তার ফাঁকেও যারা করছে সেটা ধরা পড়ছে। এটা তো শুধু বাংলা বলে না, সারা দেশের সমস্যা। এবং দেশের থেকে প্রায় 35% এই ফেক মেডিসিন বিদেশেও যায়, এই অর্গানাইজেশন থেকে বলছে ড্রাগিস্ট। আর সেগুলো তো ধরা পড়ছে, যা পরীক্ষা হচ্ছে সেগুলো সমস্ত ধরা পড়ছে। এই সমস্যাটা তো শুধু বলছি তো দেশের নয়, এটা তো বিদেশ, এই মানে রাজ্যের নয়, বাংলার নয়, এটা তো সারা দেশের সমস্যা। তো সুতরাং কোনো যদি খারাপ ওষুধ, ভুল ওষুধ, জাল ওষুধ এসব থাকে, এগুলো তো নিশ্চিতভাবে সব ধরা হচ্ছে, ধরা পড়ছে, তো চলছে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, ওকে, চলো।